গোধূলি লগ্নে গলির সামনে ফারাবির মুখে সজোরে চড় বসিয়ে দেয় মেহুল। ছেলেটার সাহস কি করে হয় তার মতো বিবাহিত নারীকে প্রেম নিবেদন করার? বলা নেই কওয়া নেই, আকস্মিকভাবে ছেলেটা তার পদ আটকেছে। শুধু তাই নয়, কি সাহস তার! সে কিনা বলে, মেহুল, আমি আপনাকে ভালোবাসি। মেহুল রাগে কাঁপছে, সে ক্ষিপ্র দৃষ্টি তাক করে আছে সে ফারাবির দিকে। অদৃশ্য লহমান শিখা বের হচ্ছে তার দৃষ্টি দিয়ে, যেন ছেলেটাকে দৃষ্টি দিয়েই পুড়িয়ে দিবে মেহুল। তীব্র রোষের সাথে বলে সে, তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সাহস হয় কী করে আমাকে আজে বাজে প্রস্তাব দেওয়ার? স্পর্ধা তো নয়, অন্যায় করতে লাগে মেহুল। আমি তো অন্যায় করিনি, আমি কেবল আপনাকে ভালোবেসেছি, তাও নিষ্পাপ নিকলঙ্কিত ভালোবাসা। এতে কোনো অন্যায় নেই নিশ্চয়। ছেলেটির নির্লিপ্ত কথা আরও ক্ষিপ্র করে তোলে মেহুলকে। নিষ্পাপ ভালোবাসা? একজন বিবাহিত নারীকে ভালোবাসা নিষ্পাপ হয় কি আদৌ? অসম্ভব। মেহুল দ্বিগুণ ক্ষিপ্র স্বরে বলে, কোনটা নিষ্পাপ ভালোবাসা বলে ফারাবি? একজন বিবাহিত নারীকে ভালোবাসা নিষ্পাপ, নিষ্কলুষিত? মেহুলের প্রশ্নে কিছুক্ষণ মাথা চুলকায় ফারাবি, তারপর নির্বিকার চিত্তে বলে, আমার ভালোবাসা নিষ্পাপ। তার যুক্তি হলো, পূর্বে যখন রাজীব ভাই বেঁচে ছিলেন আমি কখনোই আপনাকে এমন নজরে দেখিনি। রাজীব ভাই মারা গেছেন 3 বছর হয়ে গেছে, অথচ আপনাকে আমি এই 6 মাস যাবৎ ভালোবাসতে শুরু করেছি। তাই আমার ভালোবাসাকে অসম্মান করবেন না দয়া করে। ফারাবির কণ্ঠে দৃঢ়তা অবাক করলো মেহুলকে। ছেলেটা কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলছে, যেন দোষটা মেহুলের। মেহুল ভুরু কুচকিত করে মুখ খিচিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ ফারাবির দিকে চাইলো। একই গলিতে থাকার দরুন ফরাবিকে সে ভালো করেই চেনে। স্বামী, অর্থাৎ তার স্বামীর গলি আড্ডামহলের একজন ফারাবি। রাজীবের সাথে তার সম্পর্কটা ছিল খুব মিহি। রাজীবের মৃত্যুর পর ছেলেটা তাদের পরিবারকে নানাভাবে সাহায্য করেছে। রাজীবের পরিবারে আয়ের উৎস কেবল রাজীবেই ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারটি এক্কেবারে তাল হারিয়ে ফেলে। বৃদ্ধ শ্বশুরের পেনশনের টাকায় সংসার আর ননদ রিমির পড়াশোনার জন্য হিমশিম খাচ্ছিল। তখন মেহুল ফারাবির কাছে সাহায্য চেয়েছিল যেন একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে। বিএ পাশ বিধায় একটা এনজিওতে চাকরির ব্যবস্থা ফারাবির করে দেয়। ফারাবির প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে মেহুল। কিন্তু তার এই অন্যায় অযৌতুক আবদারখানা কেন সময় মেনে নিবে না? মেহুলের রুদ্ধশ্বাস ফেলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ফারাবি শান্ত গলায় বলে, উত্তরখানা বাকি রয়ে গেল কিন্তু মেহুল। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। মেহুল উত্তর দিল না, ক্রোধিত চিত্তে হনহন করে গলির পানে হাঁটা শুরু করলো। ফারাবি ব্যথিত নহেনে মেহুলের দিকে চেয়ে রইল। তার ভালোবাসাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। সে জানে এই ভালোবাসা সে দূর আকাশে রূপালি চাঁদটির ন্যায়, যাকে দূর থেকে দেখা যায় ঠিকই মুগ্ধ নয়নে। তাকে নিয়ে হাজারো রং তুলির আঁকিবুকি রেখা টানা যায়, কিন্তু সেই চাঁদকে ছোঁয়া যায় না। আলিঙ্গন তো দূরে থাক, মেহুলের প্রতি তার ভালোবাসাটা নোংরা নয়। ভালোবাসা তো নোংরা হয় না, সেটা নিষ্কলুষিত, দাগহীন, স্বচ্ছ। হ্যাঁ, মেহুল বিবাহিত। সে তার বন্ধুসুলভ পাড়ার ভাইয়ের বিধবা স্ত্রী। কিন্তু ভালোবাসায় তো কোনো জোর নেই, নেই কোনো জবরদস্তি। প্রেম এমনই এক অদ্ভুত, যা কঠিন হৃদয়কে মোমের ন্যায় গলিয়ে দেয়। মেহুলকে ঠিক কবে থেকে ভালো লাগা শুরু হয়েছে জানে না ফরাবি। তবে এটুকু জানে, মেয়েটার স্বচ্ছ চোখ জোড়ায় নিজের প্রতিবিম্ব দেখতে তার খুব ভালো লাগে। ইচ্ছে হয় সেই জোড়ায় কেবল তাকে দেখবে, শুধু তাকেই চাইবে। ফারাবির আকাশপানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীল আকাশটা কমলার সঙ্গে নিজেকে রাঙিয়েছে। একটু পর তীব্র অন্ধকারে তা নিকষ কৃষ্ণ হয়ে উঠবে। হাজারো তারার জোনাকির ন্যায় জ্বলজ্বল করে উঠবে তখন। থালার ন্যায় রূপালি চাঁদটা উন্মোচিত হবে গগনে। প্রতিনিয়ত আকাশ বদলায়, প্রকৃতি বদলায়, তবে মানুষের বদলাতে কি দোষ? ফারাবি জানে মেহুল একা। ফারাবি জানে মেহুলেরও কষ্ট হয়। কতই বা বয়স মেয়েটির, 25 বা 26 বড়জোর। একাকিত্ব তাকে গ্রাস করে প্রতিনিয়ত। নির্ঘুম রাতে সে যখন চাঁদের রেলিং ঘেঁষে বাতাসে চুল ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো তারও ইচ্ছে হয় কেউ তাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করুক, কেউ তার চুলে হাত ঘুরাক, কেউ জিজ্ঞাসা করুক, তুমি ভালো আছো তো কাজলা লতা? মেহুলের ক্লান্ত পাজরায় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে। হাতে থাকা পলিথিনের ব্যাগটার ভারে বাম হাতটা ব্যথা করছে ঈষৎ, আর ডান হাতটা জ্বলছে। ফারাবিকে হয়তো একটু জোরেই আঘাত করছিল সে। মেহুল হাতটা অবলোকন করে, লাল হয়ে গেছে অনেকটা। আচ্ছা, ছেলেটা এতটা নির্বিকার কীভাবে ছিল? তার কি একটুও ব্যথা লাগেনি? একটুও কি বিচলিত হয়নি হৃদয়? ফারাবির কথা ভাবতেই নিজেকে জোরে বকে দিল মেহুল। অসম্ভব, সে কখনোই একটা বেয়াদব ছেলের সাথে কথা চিন্তা করবে না, যে ছেলে তার বন্ধুর স্ত্রীকে নির্লজ্জের মতো ভালোবাসায়
তার প্রতি আবার কি দরদ। মেহুলের মাথা ঝাঁকিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল রিমি। রিমির মুখে অসন্তোষ ছাপ, তিক্ততা মুখ চুয়ে পড়ছে যেন। মেহুল সেদিকে লক্ষ্য না করে ভেতরে চলে যায়। বাজারের পলিথিন খাবারটা টেবিলে রেখে চেয়ারে আয়েশ করে বসে সে। রিমির সুচালো দৃষ্টি এখনো মেহুলকে দেখে যাচ্ছে। মেহুলের পানির গ্লাসটা হাতে নিতে দিতে বলে, কিছু বলবে রিমি? ভাবি, তুমি যা করছো তা বাবা মা জানলে আমাদের মুখ দেখাতে পারবে তো? মেহুল পানিটুকু খেতে চেয়েও খেলো না। ভুরু কুচকে তাকালো রিমির দিকে। অবাক স্বরে বলল, আমি কি করছি? ভাইয়া নেই বলে ভুলে যাও না যে তুমি একজন বিবাহিতা। ফারাবি ভাইয়ের সাথে তোমার মেলামেশাটা বেশ চোখে লাগছে। ভুলে যাও না আমাদের গলিটা কিন্তু খুব ছোট। রিমির এটুকু বলে ভিতরে চলে গেল। মেহুলের বুঝতে বাকি রইল না ঘটনা কি। রিমি তাকে আর ফরাবিকে একসাথে দেখেছে, তাই তাকে সতর্ক করে দিল। মেহুল সেখানে বসে থাকে। ক্লান্ত শরীরটা যেন অনড় হয়ে গেছে। ভালো লাগছে না কিছুই। কি দরকার ছিল ফারাবির আজ এমন কিছু করার? সব তো ঠিকই ছিল। মেহুল তো ভালোই ছিল, বেঁচে ছিল। 3 দিন পর জামান সাহেব অর্থাৎ মেহুলের শ্বশুর বিকেলে হাঁটাহাঁটি শেষ করে বাড়ি ফিরলেন খুশি মনে। তার খুশি মুখটি দেখে তার স্ত্রী মুনমুন বেগম আপ্লুত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি গো, এতটা খুশির কারণ কি? খুশির খবর আছে গিন্নি, এসো বলছি। মুনমুন বেগম পাশে বসলেন। জামান সাহেব গদগদ কণ্ঠে বলেন, আজ করিম ভাইয়ের সাথে দেখা হলো জানো তো? কথায় কথায় ফরাবির কথা তুললেন। ছেলেটা বেশ ভালো চাকরি করছে, ভালো মাইনে পায়। আমাদের রিমিও কম বড় হয়নি, তাই উনি ফারাবির জন্য রিমির কথা বলেছিল। আমি ওনাদের আগামীকাল বিকেলে আসতে বলছি। বাহ, এত খুব ভালো কথা। রাজীব যাবার পর ছেলেটা আমাদের খুব সাহায্য করছে। ভালোই হলো, রিমির একটা ভালো ছেলের সাথে বিয়ে হলে আমরা নিশ্চিত হতে পারি। ছেলেটা তার হুট করে চলে গেল, এখন মেয়েটা খুশি থাকলে হয়। মুনমুন বেগম আক্ষেপের কণ্ঠ জামান সাহেবকে আবেগপ্রবণ করে তুলল। ছেলেটা সত্যি অকালে তাদের ছেড়ে চলে গেছে, কি সাধ করে ঘরে বউ তুলছিল। অথচ হুট করে হৃদরোগে আক্রান্ত হলে ছেলেটা, চিকিৎসা করারও সুযোগ দিল না সে। তাদের কথাগুলো মেহুলের কান অব্দি ঠিক পৌঁছালো। খুশির সংবাদ বটে, কিন্তু কেন যেন অসুস্থতে হৃদয় ভরে উঠল। কারণটা সত্যি তার জানা নেই। পরদিন বিকালের দিকে ফরাবি আর তার পিতামাতা আসলো মেহুলদের বাড়িতে। জামান সাহেব ও মুনমুন বেগমের আপ্যায়নে কমতি রইল না। করিম সাহেব অর্থাৎ ফরাবির বাবা উৎফুল্ল স্বরে বললেন, ভাই, এত আয়োজনের কী দরকার ছিল? আর আমাদের মেয়েটা কোথায়? রিমিমাকে ডাকুন। মুনমুন বেগম হাসি মুখে বললেন, মেহুল নিয়ে আসছে ভাই, আপনারা সিঙ্গারে নিন। ফরাবি শক্ত হয়ে বসে রয়েছে, তার মুখশ্রীতে কোনো ভাবলেস মাত্র নেই। হাজারবার মানা করার পরেও আজ জোর করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। মা মাথায় কসম না দিলে সে কখনোই আসতো না। এর মাঝে মেহুল রিমিকে নিয়ে ঘরে প্রবেশ করে। হালকা বাদামি সালোয়ার কামিজে চমৎকার লাগছে মেহুলকে। মাথায় ঘোমটা দিয়ে রয়েছে সে। কোনো সাজগোজের বালাই নেই। শ্যামমুখখানায় মলিনতা এঁটে রয়েছে। ফারাবি মুগ্ধ নয়নে মেহুলকে দেখছে। তার হৃদয়টা বিচলিত হয়ে আসছে। মেহুলের একটি বারও খারাপ লাগছে না। সে তো জানে ফারাবি রিমি নয়, তাকে ভালোবাসে। কথাগুলো ভাবতে হৃদয়ের যন্ত্রটা তীক্ষ্ণ রূপ নিল। ফারাবি চোখ নামিয়ে নিল। হাটমুট বদ্ধ করে বসে রইল। এদিকে রিমি বিয়ের কথা এগোতে লাগলো। ফারাবির মা শেফালি বেগম রিমির পাশে বসলেন। তার কপালে চুমু এঁকে বলেন, মেয়ে আমাদের বরাবরই পছন্দ। আমি আজই রিমিকে আংটি পরাতে চাই। ভাইয়া, কি মতামত আপনার? জামান সাহেব মুখে প্রসন্নতা হাসি। এদিকে ফারাবি আর চোখে চাইল মেহুলের পানে। মেয়েটার মুখে বিস্তৃত হাসি দেখে তার রাগ হলো। নিজেকে কিছুতে আটকে রাখতে পারল না সে। শান্ত কণ্ঠে বলে উঠল, মা, আমার কিছু কথা ছিল মা। করিম সাহেব মুখশ্রিত লজ্জা আর অপমানে লাল হয়ে গেছে ছেলের কথাটা শুনে। ফারাবি কাউকে পরোয়া না করে সবার সামনে বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়েটা যখন আমাকেই করতে হবে, তাহলে নিশ্চয়ই আমার মতামতের একটা গুরুত্ব থাকা উচিত, তাই নয় কি? আর এই বিয়েতে আমার কোনো মত নাই। এই বিয়ে হলে না আমি সুখী হব, না নির্মি। আমাকে ক্ষমা করবেন আঙ্কেল। ছোটবেলা থেকে আপনাদের সামনে বড় হয়েছি, আপনাদের অপমান করার ইচ্ছে আমার নেই, কিন্তু রিমিকে আমি বিয়ে করতে পারবো না। ফারাবির শান্ত কণ্ঠের কথাটা উপস্থিত সবাইকে নাড়িয়ে দেয়। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে করিম সাহেবের মুখপানে তাকিয়ে রইলেন। মুনমুন বেগম ফারাবির এমন আচরণে বেশ অবাক হলেন। মেহুলের কৌতূহল দৃষ্টিতে ফারাবির মুখপানে তাকিয়ে রইল। করিম সাহেব তীব্র স্বরে বললেন, কি ফাজলেমি হচ্ছে ফারাবি? ফাজলেমি করতে যাবো কেন বাবা? আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে এতটা গম্ভীর সময় আমি ফাজলামি করব? তোমার যদি এতটা আপত্তি থাকে তবে প্রথমতই বলতে পারতাম। মাকে বলছি, কিন্তু মা আমলে নেয়নি। আর পরে ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা হবে, তাই এখানে আসা। খোলসা করে বলবে কি? ফারাবি ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তারপর আর চোখে মেহুলের পানে চাইল। মেহুলের ভীত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। মেহুলের মুখশ্রীতে ভয়ের ছাপটা ঠিক আন্দাজ করে নিল ফারাবি। ফারাবি দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি মেহুলকে ভালোবাসি।
মাত্রাতিরিক্ত ভালোবাসি। আমি তাকে ব্যতীত কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা যদি বিশ্বের সুন্দরী আমার সামনে এনে দাও, তাকে আমার ভালো লাগবে না। কিন্তু সমস্যা হলো মেহুল আমার প্রেম নিবেদন নাকচ করে দিয়েছে। এখন আপনারাই বলেন, আমি যদি রিমিকে বিয়ে করি, সে বা আমি কি সুখী হব? কক্ষনোই না। আমি রিমিকে মন থেকে মেনে নিতে অক্ষম। তাহলে এই বিয়েটা তো মূল্যহীন। তাই এই বিয়ে আমি করব না। রিমি আর চোখে মেহুলের দিকে চাইলো। মেহুল নতমস্তকে দাঁড়িয়েছে। লজ্জায় মুখখানা লাল হয়ে গিয়েছে তার। মাটির ভেতরে ঢুকে গেলে হয়তো মুক্তি পেত এই লজ্জা থেকে। জামান সাহেব বিমূঢ় দৃষ্টিতে তাকিয়েছেন। মুনমুন বেগম চোখ মুখ খিচে বলে উঠলেন, তোমার মাথা ঠিক আছে তো ফারাবি? কোথায় কি কথা বলা উচিত তার বোধজ্ঞান কি হারালে নাকি? আমি অনুচিত কোনো কথা বলিনি আন্টি। আমি অনুচিত কোনো কথা বলিনি আন্টি। আমি শুধু সত্যিটাই বললাম। আমি মেহুলকে ভালোবাসি, তার অতীত যেমনই হোক না কেন আমার আপত্তি নেই। সবার জীবনে এগিয়ে যাবার অধিকার আছে, সবার ভালোবাসা পাবার অধিকার আছে। তদ্রূপ মেহুলেরও অধিকার আছে এই বেরঙ্গের জীবনের ইতি টেনে নতুন করে সব শুরু করার। আমি তো অযৌক্তিক কোনো কিছু বলিনি। যদি মেহুল রাজি থাকে, আমি মেহুলকে এক কাপড়ে বিয়ে করতে রাজি। করিম সাহেব নিজের ছেলের কণ্ঠের দৃঢ়তা দেখে অবাক হলেন। তার শরীর রাগে কাঁপছে। ছেলের স্পর্ধা দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এমনটা চলতে থাকলে লোকের সামনে মুখ দেখাতে পারবে না তারা। শেষমেশ কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করবে তার ছেলে। মেয়ের কি অভাব? এই মেয়ে কেন? এর মাঝে মুনমুন বেগম বলে উঠলেন, করিম ভাই, ছেলেকে দিয়ে এভাবে অপমানিত না করালেই পারতেন। এত বছরের সম্পর্ক একদিনে শেষ করে দিল আপনার ছেলে। আমাদের বাড়ির বউকে এভাবে লাঞ্ছিত করার কি মানে? মুনমুন বেগমের কথায় ফরাবি অবাক কণ্ঠে বললেন, লাঞ্ছিত? আমি লাঞ্ছিত করছি মেহুলকে? আমি হতবাক আন্টি। ভালোবাসে কি লাঞ্ছিত করা? করছো না নয়তো কেন আমার বউয়ের নামে বাজে কথা বলছো? সবাই তো ওকেই দোষ দিবে। আমি তো স্পষ্ট করে বললাম আমি ওকে বিয়ে করতে রাজি। মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে অন্দরে চলে গেল। ফরাবি মেহুলের যাওয়ার পানে চেয়ে রইল। আটকাতে চেয়েও পারল না, সেই অধিকার তার নেই। মেহুল ঘরের দরজা দিল, মাটিতে নতজনু হয়ে বসে চোখের পানি ছেড়ে দিল। কি দরকার ছিল ফরাবির এমনটা করার? ভালোই তো ছিল সে রং বেরঙের জীবন তো বরণ করে নিয়েছিল। তবে কেন ফরাবি সব এলোমেলো করতে উদ্বিগ হয়েছে? সে চায় না নতুন কিছু। করিম সাহেব উঠে দাঁড়ালেন। নিজের স্ত্রীকে কড়া স্বরে বললেন, শেফালি চলো, এখানে বসে অপমানিত হবার ইচ্ছে নেই আমার। ফারাবি আর বসে রইল না। তীব্র যন্ত্রণা বুক জ্বালা করছে তার। কেন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সে কি সত্যি মরীচিকার পেছনে ছুটতে? বাসায় প্রবেশ করতে হুঙ্কার ছাড়লেন করিম সাহেব, তোমার কি আক্কেল জ্ঞান নেই ফারাবি? এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে তোমার মনে ধরলো? একবার চিন্তা করে দেখেছো আমার মান সম্মানটার কথা? জামান ভাইয়ের সামনে আমার মুখ দেখানোর উপায় রাখোনি তুমি। আমার সাথে বিয়ে করে যদি রুমি সুখে না হতো, তখন মুখ দেখাতে পারতে তো? ফারাবির প্রশ্নের উত্তর দিতে পারলেন না করিম সাহেব। তার চোয়াল শক্ত হয়ে এলো। করিম সাহেব ক্ষুব্ধ নজরে ফারাবিকে বারংবার প্রশ্নবিদ্ধ করতে লাগলেন। ফারাবি সেই নজর উপেক্ষা করে বলল, একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাবা, বিয়ে করলে মেহুলকে করব। এ ব্যতীত আমি কোনো মেয়েকেই নিজের দুনিয়ায় প্রবেশ করতে দিব না। কথাটা বলে হনহন করে নিজের ঘরে চলে গেল ফারাবি। করিম সাহেব শেফালি বেগমকে বললেন, দেখলে ছেলের স্পর্ধা? ও কিন্তু ভুল কিছু বলেনি। নিজ স্ত্রী নির্লিপ্তর কথায় আরও চটে গেলেন করিম সাহেব। হিনিন স্বরে বললেন, তুমি ওর এমন কাজে সায় দিচ্ছ? অন্যায় তো করেনি সে। আর মেহুল মেয়েটি আমার মন্দ লাগে না। রাজীব মারা যাওয়ার পর থেকে মেয়েটা এক হাতে সংসারটাকে চালাচ্ছে। এমন মেয়ে আমার বাড়ির বউ এলে মন্দ হবে না বলে মনে হচ্ছে না। করিম সাহেবের রাগ অসম্মান ছিল নিচু স্বরে যত সব বলেই উনি নিজ রুমে চলে গেলেন। শেফালি বেগমের মুখে স্মিত হাসি। হাসির কারণ সে ব্যতীত কেউ জানে না। অফিস থেকে বের হলো ফারাবি। নীল আকাশের কালো মেঘেরা দল বেঁধে জড়ো হয়েছে। যেন শীতের আগমন তাদের পছন্দ হয়নি, তারা হরতাল করবে তাই। সেই হরতালে পৃথিবীর বুকে নেমে আসবে অজস্র বারিধারা। ফারাবি সকালে কপকপা আকাশ দেখে ছাতাটা আনেনি। আর ডিসেম্বরের মাঝবে সপ্তাহে প্রকৃতি এমন মুখ গোমড়া ভাব আজ সে। তাই দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো বাস স্ট্যান্ডের কাছে। ভিজে গেলেই ঠান্ডা লাগবে, তখন অবস্থা ব্যাপক খারাপ হবে। হঠাৎ গতি মন্থর হয়ে গেল তার। সামনে থাকা নারীটিকে দেখে বিস্ময়ে আত্মহারা হলো ফারাবি। মেহুল নিজে এসেছে তার সাথে দেখা করতে। মেহুলের সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারাবি। তার চোয়াল শক্ত হয়ে আছে, বুকের এক কোণায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে। মেহুল তার সাথে দেখা করতে এসেছে। ব্যাপারখানা প্রথমে তাকে আনন্দ দিল। সে আনন্দ মুহূর্তে মিইয়ে গেছে যখন জানতে পারে মেহুলের আসার উদ্দেশ্য। মেহুল ফরাবির জন্য অপেক্ষারত ছিল। ফারাবি মেহুলকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো তার কাছে। আকুল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি এখানে?
কাজ ছিল বুঝি? মেহুল শান্ত গলায় উত্তর দিল, আপনার সাথে দেখা করতে এসেছি। মেহুলের উত্তরটা তপ্ত খরার এক পশলা বৃষ্টির ন্যায় ফরাবির হৃদয়ে আঙ্গিনায় শীতল পরশ বুলিয়ে দিল। উচ্ছ্বাসিত চিত্তে সে বলল, আপনি সত্যিই আমার সাথে দেখা করতে এসেছেন? আপনার ধারণা নেই আমার কতটা আনন্দ হচ্ছে। চলুন আমরা কোথাও যেয়ে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি কোথাও যাব না। অহেতুক ব্যস্ত হবার প্রয়োজন নেই। আপনার সাথে কিছু কথা আছে। কথাগুলো শান্ত মস্তিষ্কে শুনুন। ফরাবি এবার কিছুটা দমল। সকল উৎসাহ মুহূর্তে যেন বাষ্পায়িত হয়ে গেল। তার ভুরু যুগল কুঞ্চিত হয়ে গেল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, বলুন। মেহুল ভনিতাবিহীন নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয় ফরাবি। ভালোবাসা জোর করা হয় না। আমি আপনার ভালোবাসাটাকে অপমান করছি না। তবে আপনার ভালোবাসা একপাক্ষিক। এই একপাক্ষিক ভালোবাসার ভার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি রাজীবের স্থানে আপনাকে বসাতে পারবো না। তাই পাগলামিটা এবার ছেড়ে দিন। আপনি বলেছিলেন আমি যদি চাই তবে আপনি আমাকে বিয়ে করতে রাজি। কিন্তু আমি চাই না। নিশ্চয়ই এই ভালোবাসার জোড়াজড়িতে আমার মতের একটা দাম আছে, তাই নয় কি? তবে কি চান? আমি রিমিকে বিয়ে করি? সেটা আপনার ব্যাপার। আমি তাতে কিছুই বলবো না। আমার বলা না বলাতে কিছু যায় আসে না। তবে আমাকে আপনি ভুলে যান। একটা কথা জানেন তো, জীবন সব কিছু এক মুঠিতে দেয় না। কিছু মুহূর্ত, কিছু সুখ মুঠো ছাড়া হবে, হতেই হবে। যাহা চাই তাহা সর্বদা কি পাই? বেলা শেষে জীবনের হিসাব কিছু খোয়াবেই। এটাই জীবনের নিতান্ত সত্য। অতি তিক্ত কিন্তু বাস্তবতা। মেহুল থামল। অজানা অনুভূতি গলায় এসে জমেছে। বিদ্রোহ করছে, কথাগুলো আটকে যাচ্ছে, স্বর কাঁপছে। তার কি তবে কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? সে তো ফরাবিকে ভালোবাসে না। তবে কেন তার এতটা কষ্ট হচ্ছে? মেহুলের জানতে ইচ্ছে করছে না। শুধু এটুকু জানে সে, এই ভালোবাসাকে সে গ্রহণ করতে পারবে না। এটাই চিরন্তন সত্যি। মেহুল ফরাবির অগোচরে নিজেকে সামলে নিল। শক্ত গলায় বলল, আশা করি আপনি বুঝেছেন। এরপর থেকে আমাকে বিরক্ত করবেন না। অন্যথা আমার রুদ্ররূপ দেখতে বাধ্য হবেন। মেহুলের কথাগুলো ফরাবির কর্ণকুহরে ঝংকার তুলল। বুকের অতলের জল সমুদ্রে এক বিস্তারের ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। নিবৃত্ত চিত্তে এক মুহূর্ত প্রচণ্ড আঘাতে রক্তাক্ত হয়ে উঠল। এই রক্ত কেউ দেখতে পায় না। কিন্তু এই রক্তক্ষরণ তীব্র যন্ত্রণা রয়েছে যা ফরাবির শীতল আখিজোড়াকে ঝাপসা করে তুলল। আবেগ কণ্ঠকে ভারী করে তুলল। সে নত মস্তিষ্কে দাঁড়িয়ে রইল। নিজের স্বচ্ছ জলগুলো ফেলল অতীত সঙ্গোপনে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কে বলেছে? যত সব পচা মস্তিষ্কের জং ধরা চিন্তাধারা। আরে তারা কি আয়রনম্যান নাকি? তাদের হৃদয়ও তো রক্তে মাংসের। সেটাও কষ্ট অনুভব হয়। ফারাবির ঊর্ধ্বশ্বাস ফেলে ভারী কম্পিত স্বরে বলল, চিন্তা করবেন না। আমি আর আপনাকে বিরক্ত করব না। তবে একটা কথা দিতে পারছি না। সেটা হলো আপনাকে ভুলে যাওয়া। আমি কখনোই আপনাকে ভুলতে পারবো না। আসলে কি বলুন তো, আমরা কেউ পারফেক্ট নই। জীবনে কেউ পারফেক্ট হয় এটা একটা মিথ। আমি আপনাকে ভালোবেসেছি কারণ আপনার সামনে আমার কখনো পারফেক্টভাবে মেখে অভিনয়টাও করতে হয়নি। আপনার সামনে আমি পুরো দস্তর আমি হয়ে থাকতে পেরেছি। পাড়ার দোকানের সামনে যখন আপনি আমার হাতে জ্বলন্ত সিগারেট দেখেও না দেখার ভান করতেন এবং পরে এক সময় দেখালে স্মিত হেসে বলতেন, সিগারেট না খেলে তো পারেন ফারাবি ভাই, লাংস তো যাবেই। কথাটা স্বল্প কিন্তু ভালো লাগতো। আমাদের মুহূর্তগুলো ক্ষুদ্র কিন্তু মনের দেওয়ালে সোনালি ফ্রেমে বাঁধা। আপনার জন্য সব ভুলে নিজেকে উজাড় করে দিতেও হয়তো আমি দুবার ভাববো না। রাতের আধারে যখন পিছনে ছাদের কার্নিশে দাঁড়িয়ে তারা গুনে আমি চাঁদ ছেড়ে আপনাকে দেখি, খানিকটা আফসোসও হয়। আমি যদি ওই আকাশটা হতে পারতাম, হয়তো আপনি আমাকে দেখতেন। অদূর ভবিষ্যতে আপনার সাথে নীল লাল সংসার গড়া এক মরীচিকার স্বপ্ন দেখেছিলাম। শুধুমাত্র কয়েক মুহূর্তের মোহ, এর জন্য নয়। আমি আপনাকে ভালোবাসাটা ছাড়তে পারছি না, পারবো না। ক্ষমা করবেন। আপনাকে ভুলতে পারবো না। হয়তো সময়ের স্রোতে মনে লাগা ভালো লাগা টাইপ বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু মনের কোনো আপনি চিরকাল থাকবেন। আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। ফারাবি দাঁড়িয়ে রইল না। একটা রিক্সা ডেকে মেহুলকে উঠতে বললেন। তারপর এলোমেলো পায়ে হাঁটতে লাগলেন ব্যস্ত খুলনা ফুটপাতে। আজ যেন আকাশটাও তার সাথে মন খারাপের প্রতিযোগিতায় নেমেছে। নীল আকাশের কোণায় সূর্যের রক্তিম বর্ণ জড়ো হতে লাগলো। ব্যস্ত শহরের দিবসটি আজ অন্ত হয়ে গেল। মেহুল যন্ত্রচালিত রোবটের ন্যায় সে রিকশায় উঠে যায়। তার হৃদয়টা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কিছু একটা হারিয়েছে, কিন্তু তার জানা নেই জিনিসটা কি। বাসায় পৌঁছলে শাশুড়ি মা প্রশ্ন শুনলেন, আজ এত দেরি হলো যে, কোথাও গিয়েছিলে? মেহুল উত্তর দেয় না, শুধু নত মস্তিষ্কে নিজ ঘরে চলে যায়। জামান সাহেব মেহুলের শুকনো মুখ দেখে বেশ ভালো করেই অবকলন করলেন। মেয়েটা গাল ভেজা সেটা বুঝতে বাকি রইল না। মেহুল
নিজের ঘরে গেল, গা এলিয়ে দিল বিছানায়। ফারাবির মুখখানা চোখের সামনে ভাসছে তার। মেহুল এতটা কঠিন না হলেও পারত, কিন্তু সমাজের একদল গোষ্ঠী তার চরিত্রে আঙ্গুল তুলতে সর্বদা যে প্রস্তুত, তার সেদিনের কথাটা আজও স্পষ্ট মনে আছে। যেদিন ফারাবির মা শেফালি বেগম তাকে বলেছিল, আজকাল মেয়েরা কত চালু হয় তার জলযন্ত্র প্রমাণ তুমি। পুরুষদের কিভাবে বশে আনতে হয় তুমি ভালো করেই জানো। সেদিনের লজ্জা অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল মেহুলের। ফারাবির সাথে তার বন্ধু সুলভ মেলামেশার নোংরাভাবে সম্বোধন করছিল শেফালি বেগম। সেদিন থেকে মেহুল ফারাবিকে এড়িয়ে চলে। তার সপ্তাহ দুয়েকের মাঝে ফারাবি তাকে প্রেম নিবেদন করে বসে। ফলে সেদিনের অপমানের বীভৎসা স্মৃতিকে বিষাক্ত করে তোলে। ফলে ফারাবি চপেটাঘাত করতে দুবার ভাবে না মেহুল। আজ পুনরায় সেই স্মৃতিগুলো ক্যামেরায় সেলুলয়েটের রিলের মতো একের পর এক চোখের সামনে ভাসছে। ভাগ্যের এমন অবাক পরীক্ষায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে মেহুল। আজ সত্যি নিজেকে পরাজিত মনে হচ্ছে। কে বলেছে প্রেম মানে সুখ? প্রেম মানে সুখ নয়, এবং বিষাদ, বিষাদ নীল বিষাক্ত। মেহুলের দিনগুলো স্বাভাবিক নিয়মে কাটতে লাগলো। অফিস, বাড়ি, শ্বশুরবাড়ির মানুষের নিয়েই তার দিনগুলো নিজস্ব বৈচিত্র্য ব্যতীত হয়। মাঝে মাঝে মুনমুন বেগমের স্বামী এবং রিমি তার উপর নিজেদের বিরক্তি জাহির করে। মেহুল উত্তরবিহীন তার মতো করে নিজেকে গুছাতে লাগলো, কিন্তু মনে লুকায়িত প্রকোষ্ঠ কেন যেন এক অগন্তিকের বারে বারে কড়া নাড়ছিল। কর্ণখুর ফিসফিস করে বলল, তুমিহীনা আমি এবং আমিহীনা তুমি বড্ড অসহায়। এক নিবিড় রাত। মেহুল ছাদের কার্নিশে উদাস নয়নে তারা গুনছিল। রাতে তারা গুনতে ভালো লাগে তার। নিজের প্রিয় মানুষগুলোকে তারার আড়ালে খুঁজতে ভালো লাগে তার। যেমন নিজের বাবা রাজীব। রাজীবের সাথে তার সম্পর্কটা খুব নিবিড় ছিল, কোনো মনোমালিন্য ছিল না সম্পর্কে। হয়তো নির্মম ভাগ্য তার ঝুলিতে এই সুখ, স্বপ্ন সুখটুকুই লেখা ছিল। তাই বিয়ের 2 বছরের মাঝে এই অঘটনটা ঘটে। তাই এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। এই বুঝি ভাগ্য আবার পরিহাস করতে ব্যস্ত। এর মাঝে জামান সাহেব উপস্থিত হয় সেখানে। গম্ভীর স্বরে বলে, মেহুল, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। মেহুল পিছন ফিরে বিনয়ী স্বরে বলে, বলুন বাবা। তোমার কাছ থেকে এমন কিছু আমি কখনোই আশা করিনি। আমি তো তোমাকে কখনোই রিমি কিংবা রাজীবের থেকে আলাদাভাবে ভাবিনি, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে নিজের বাবার মতো ভাবো। কেন? আমি কি কোনো ভুল করছি? ভুল না, অন্যায় করছো। অন্য কারোর সাথে নয়, নিজের সাথে। তুমি অন্যায়টা নিজের সাথে করছো এবং এখনও করে যাচ্ছ। যে চলে গেছে তাকে ফেরানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আগামী ভবিষ্যৎকে আপন করার সুযোগ তো আছে আমাদের। জীবন কিন্তু খুব স্বার্থপর। সে সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। তোমায় হাসি মুখে সেই সুযোগ আলিঙ্গন করতে চাচ্ছে। তুমি তাকে ফিরিয়ে দিও না মেহুল। কিন্তু বাবা, একটা কথা কি জানো? কোনো মানুষ একাকিত্ব বরণ করতে পারে না। তোমার সম্পূর্ণ জীবন পড়ে আছে মহুল। আমি বলছি না একজন নরতে জীবন কাটাতে পুরুষের প্রয়োজনীয়তা অপরিসীম। আমি শুধু বলছি একজন মানুষ একজন নিবিড় বন্ধুর প্রয়োজন হয়। আর সেই বন্ধুটি তুমি ফরাবির মাঝে ঠিক খুঁজে পাবে। ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সম্মান করে। ওর বদগুণ নেই তার। যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ ছেলে। তার চিন্তাধারা বেশ পরিণত। তোমার যে কোনো মতামতকে সে সম্মান করবে। এমন মানুষকে ফিরিয়ে দেওয়াটা বুদ্ধিমান হবে না হয়তো। তাই আরেকটা বার ভেবে দেখো। শুনেছি ছেলেটা নাকি এই সপ্তাহের শেষে ঢাকা চলে যাবে। ওর চাকরি হয়ে গেছে ঢাকায়। জামান সাহেবের কথাগুলো মন দিয়ে শুনছিল মেহুল। ফরাবি ঢাকায় চলে যাওয়ার শুনে তার মনে আকাশের কালো মেঘের সঞ্চার হয়। বুকের ভেতরটা শূন্যতায় ছেয়ে গেল। চোখটা জ্বালা করছে। এই বুঝে আকাশ পাতাল ভেঙে বর্ষণ নামবে আঁকিজোড়ায়। মেহুল নতমস্তকে দাঁড়িয়েছে, যেন তার চোখের লবণাক্ত ধারায় জামান সাহেব চোখে না পড়ে। জামান সাহেব মেহুলের মাথায় মমতার স্পর্শ বুলিয়ে দিল। পরম মমতা ভরা কণ্ঠে বলল, তুমি যদি রাজি থাকো তবে আমাকে জানিও বাবা। ও বাড়ি কেউ আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না। জড়ানো কণ্ঠে ধীর স্বরে মেহুল বলল। জামান সাহেব স্মিত হাসলেন, তারপর বললেন, বিয়ে দু পরিবারে হলেও সংসারটা কিন্তু দুটো মানুষের হয়। তারা সুখী হলে আশেপাশের মানুষগুলো এমনিতেই সুখী থাকে। পারিপার্শ্বিক বাধা তো থাকে, অগ্নির ভেতর দিয়ে যায় বলেই সোনার রং চকচক করে। আর একটা কথা, যখন সব রং হারিয়ে যায় তখন ক্লান্ত পৃথিবী কালো রং বরণ করে নেয়। সেই আশায় যখন নতুন সূর্য উঠবে তখন হাজারো রঙের মেলায় নিজেকে বিলীন করবে সে। তাই এতটা ভেবো না, শান্ত চিত্তে ভাবো তুমি কি চাও। কথাটা বলে জামান সাহেব প্রস্থান করলেন। মেহুল ছাদের কর্নিশে দাঁড়িয়ে রইল। শীতল বাতাস বইছে। উড়ান তার কালো ঢেউ খেলানো চুলগুলো। চোখ তার বিষাদ সিন্ধুর বাঁধ ভাঙল। চোখ বুজে আকাশপানে মুখ করে দাঁড়িয়ে রইল। রাত নিস্তব্ধ। হাওয়া কথা বলছে তার কানে কানে। আর কত,
আর কত অন্যের জন্য বাঁচবে, নিজের জন্য বাঁচো। ফারাবি তার ব্যাগ গোছাতে লাগলো ব্যস্ত। শেফালি বেগম তার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। ছেলের রাগ সম্পর্কে তার বেশ ভালো করেই ধারণা আছে। চরম শান্ত ছেলেটি যদি একবার রেগে যায় তবে তার রাগ দমানো বহু কষ্টের ফল। আর সেই রাগের ফলাফল আজ ছেলে ঢাকায় একেবারের জন্য প্রস্থান। আজ মূলত মায়ের উপর রাগ করে ঘর ছাড়ছে ফারাবি। নিজের ছেলের চোখে আজ নিচু মনের মানুষের খেতাব পেয়েছেন শেফালি বেগম। মেহুলের সাথে যেদিন শেষবারের মতো কথা বলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়, বাসায় ফিরলে ঘরের ছোট কাজের মেয়েটা দরজা খুলে দেয়। ফারাবির রুমটি শেফালি বেগমের রুম পেরিয়ে যেতে হয়। ফারাবি যখন নিজের রুমের দিকে এলোমেলো পায়ে যাচ্ছিল তখন কানে আসে, তুমি চিন্তা করো না, মেহুলের ভূত তোমার ছেলের মাথায় বেশি দিন ঠিকবে না। আমি তো মেহুলকে চিনি, মেয়েটার আত্মসম্মান বেশ বড়, তাই এসব নিয়ে চিন্তা করো না। মেহুলের হৃদয় বিরতের কথাগুলো তখনও ফারাবির মস্তিষ্কে ঘুরছিল। সেই সময় মায়ের এমন ধারা কথা শুনে বেশ অবাক হয় ফারাবি। অনুমতিহীন তার ঘরের প্রবেশ করে প্রশ্ন ছুড়ে দেয় মায়ের দিকে, আত্মসম্মান এমন কি ঘটেছে যে মেহুল তার রক্ষার্থে আমাকে প্রত্যাখ্যান করবে? ছেলের প্রশ্নে হকচকিত হন শেফালি বেগম। করিম সাহেব ছেলের উপর বেশ চটে আছেন। একটা বাহিরের মেয়ের জন্য তুমি তোমার মাকে প্রশ্নবিদ্ধ করতে পারো না ফারাবি। আমি তো প্রশ্নবিদ্ধ করছি না, কৌতূহল জাহির করছি। তবে সত্যি প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমার খুশির মর্ম কি আদৌ আছে? মা, তুমি চিন্তা করো না, মেহুল আমাকে একেবারে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। তবে আফসোস, মেহুলের ভূত নামবে না, কারণ ভূতটা আমি মাথায় উঠিয়েছি। মেয়েটা এর কোনো দোষ নেই, লজ্জা করছে আমার জন্য, না জানি তাকে কি কি শুনতে হয়েছে। সেদিনের পর থেকে ফারাবি সিদ্ধান্ত নেয় এই বাড়িতে থাকবে না। তাই শহরের প্রতি বড্ড অনীহা জন্মেছে তার। জোরপূর্বক ভালো থাকার অভিনয় সে যে করতে পারে না। ব্যাগ গুছিয়ে পেছনে ফিরতে দেখে শেফালি বেগম অপরাধীর ন্যায় মাথা নত করে দাঁড়িয়েছে। ফরাবি তার কাছে যায়, মলিন হাসি এঁকে বলে, ভেতরে আসতো না যে? কেন চলে যাচ্ছিস? ভালো লাগে না এখানে থাকতে? দিনে না হলে সপ্তাহে তার সাথে দেখা মিলে যায়, তখন অসহায় লাগে নিজেকে। আমি তোর বাবাকে বলছি জামান ভাইয়ের সাথে কথা বলার কথা। লাগবে না মা, তুমি যে বলেছিলে মেয়েটির আত্মসম্মান বড্ড বড়াই। ছেলের করুণ অসহায় শেফালি বেগমের সহ্য হচ্ছে না। উঁচু লম্বা ছেলেটি বড্ড রোগা লাগছে। না ঘুমের কোনো ঠিক আছে, না খাওয়ার ঠিকানা। নিজেকে ব্যস্ত রাখতে ব্যস্ত সে, অহেতুক কাজে নিজেকে জড়িয়ে রাখে, যেন মেহুলের নিবিড় চিন্তাগুলো মনকে দুর্বল না করে। মেহুলের জন্য নিজের মায়ের সাথে সে খারাপ আচরণ করেনি, তবে তার উচ্ছ্বাসিত ছেলেটি যেন কোথাও হারিয়ে গেছে, যা শেফালি বেগমের ভেতর থেকে চুরমার করে দিচ্ছে। ফারাবি মায়ের মুখখানা আলতো করে ধরে বলে, তুমি মন খারাপ করো না মা, আমি ঠিক হয়ে যাব। আমার ভাগ্যে মেহুল নেই, এতে কোনো দোষ নেই। ফারাবি মলিন হাসিটা শেফালি বেগমকে আরও অপরাধ বোধে কুড়ে করে খায়। নিজের স্বার্থপরতা আজ ছেলেটাকে বিষাক্ত যন্ত্রণা দিচ্ছে। ফারাবি সব কিছু গুছিয়ে নেয়। তার ট্রেন ৯টা, এখন না বের হলে ট্রেন মিস হবে। ফারাবি নিজের ব্যাগটা কাঁধে নিল। শীতের সকালে ইজি বাইক পাওয়াটা বড্ড দুষ্কর। ফারাবি মাকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়ল। আগামী পরশু তার অ্যাপয়েন্টমেন্টে কাজ করতে হবে, সামনের সপ্তাহে থেকে জয়েনিং। তাই আজই রওনা দিয়েছে ফারাবি। ঢাকায় থাকার ব্যবস্থা পাকাপাকি করতে হবে তাকে। সবার সাথে বিদায় নিয়ে ইজি বাইকে উঠে ফারাবি গন্তব্য ট্রেন স্টেশনে। ইজি বাইক যখন মেহুলের বাড়ির সামনে থেকে যায় তখন দীর্ঘশ্বাস বেরিয়ে এসে ফারাবির, হয়তো আর দেখা হবে না তাদের। ফারাবি ট্রেন স্টেশনে পৌঁছায় ৯টা বাজার ১৫ মিনিট পূর্বে। স্টেশনের ভেতরে পৌঁছাতে পা জোড়া আটকে যায় তার। নীল শাড়িতে এক রমণী দাঁড়িয়ে আছে ট্রেনের সামনে, যেন রমণীটি তার অপেক্ষাতেই ছিল। ফারাবি অবাক নয়নে তাকিয়ে থেকে রমণীটির দিকে। রমণী আছে তার দিকে, মুচকে এসে বলে, পালাচ্ছেন বুঝি? রমণী আর কেউ নেই, বরং মেহুল। মেহুল শান্ত মিহি কণ্ঠের কথা শুনে কাঁধের ব্যাগটা পড়ে যায় ফরাবির। অবাক কণ্ঠে বলে, আপনি এখানে? পারলাম না নিজেকে আটকে রাখতে। বহুবার জিজ্ঞাসা করলাম নিজেকে কি চাই আমার। উত্তরটা একটাই, একজন নিবিড় বন্ধু, যার সাথে নীল নাল সংসারটা ভালোই জমবে। আমাকে নিবেন না আপনার সাথে? মেহুলের প্রশ্নে ফরাবি চোখ জোড়া চকচক করে ওঠে। পারিপার্শ্বিক পরোয়া না করে জড়িয়ে ধরে মেহুলকে। মেহুল জামান সাহেবে নিয়ে এসেছেন ট্রেন স্টেশন অবধি, কারণ মেহুল তাকে বেশ সাহস নিয়ে মনের কথাগুলো বলে ফেলেছে। আর সে শ্বশুর নয়, একজন পিতারূপে তার কন্যাকে এখানে নিয়ে এসেছেন। ট্রেনের হুইসেল বেজে উঠছে। ফারাবি আর মেহুলের সেদিকে হুঁশ নেই। তারা নিজেদের মাঝে আবদ্ধ করেছেন নিজেদের। হঠাৎ মেহুল প্রশ্ন করে, ট্রেন চলে যাচ্ছেন, ঢাকায় যাবেন না? ফারাবি মেহুলের হাতটা নিজের মুঠোয় নিল। স্মিত হেসে বললেন, যাহা চাই তাহা কি পাই? বেলা শেষে জীবনের হিসেব
কিছু খোয়াবই, এটাই জীবনের নিতান্ত সত্য। বলে হাঁটতে লাগলো ট্রেনের বিপরীতে। মেহুল স্মিত হেসে হাঁটতে লাগলো তার সাথে সাথে। বেলা শেষে সত্যি কিছু খোয়ানো যায় না, আবার জীবনের হিসাব জমা হয় না অনেক কিছু সমাপ্ত বেলা শেষে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।